হ্যালো গাইজ, তাহলে চলো দেখে নেওয়া যাক যে অ্যালকোহলের ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করতে পারি। প্রথম আমরা ফিজিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল যদি বলি তাহলে দ্যাট উইল বি ফার্স্ট হচ্ছে সলিউবিলিটি। solubility in water, right? তো বেসিক্যালি অ্যালকোহলের এই ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করার দরকার কেন পড়ল? কারণ অ্যালকোহল একটা পোলার সাবস্টেন্স। যেখানে অক্সিজেন ডেল মাইনাস, হাইড্রোজেন ডেল প্লাস আর কার্বন সামহাউ ডেল প্লাস। তো মোস্ট অফ দি আদার বন্ড, OH বন্ড এই অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে পোলার, হাইলি পোলার বলতে পারো, হাইলি পোলার বন্ড, হাইলি পোলার বন্ড। এখানে দু রকম বন্ড আছে, কার্বনের অক্সিজেনের এই একটা বন্ড, আবার আছে অক্সিজেন হাইড্রোজেনের। এবার যেহেতু অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেকটাই বেশি, তাই জন্য OH বন্ডটা হলো হাইলি পোলার বন্ড অ্যাজ কম্পেয়ার টু দ্য কার্বন অক্সিজেন বন্ড। তো এই পোলার বন্ড থাকার কারণে জলের সঙ্গে একটা ইন্টারাকশান হতে পারে। তো সেই কারণে আমরা এই ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করছি। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হলো জলের দ্রব্যতা। তো জল ইটসেলফ একটা পোলার সাবস্টেন্স। অতএব জলের সঙ্গে অ্যালকোহলের একটা ইন্টারাকশান হওয়া খুবই স্বাভাবিক। কীরকম হবে দেখো, এইরকম। আবার এই হাইড্রোজেনের সঙ্গেও হতে পারে, জলের ইন্টারাকশান। মানে গ্র্যাজুয়ালি আমরা যত রকমভাবে দেখতে পারবো তত রকমভাবেই পসিবল, তাই না? মানে এইখানে এই যে অ্যালকোহল মলিকিউলগুলো রয়েছে, এখানে ওয়াটার মলিকিউল রয়েছে, আর এই ডটেড লাইন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং, রাইট? তাহলে যেহেতু জল আর অ্যালকোহল দুজনেই পোলার সাবস্টেন্স, তাই দুটো পোলার মলিকিউলের মধ্যে একটা ইন্টারাকশান হচ্ছে। কী টাইপের ইন্টারাকশান? এই ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশান, যার ফলে কি হয়, অ্যালকোহল খুব ইজিলি ওয়াটারে সলিউবিলিটি শো করে। কিন্তু যত রকমের অ্যালকোহল আছে, মনে করো একটা হোমোলগ সিরিজ যদি আমরা ফলো করি, মানে মিথানল, তারপর ইথানল, তারপর প্রোপানল, বিউটানল, ব্রাঞ্চ ছাড়া নর্মাল স্ট্রেট চেন অ্যালকোহল যেগুলো আছে তাদের যদি ওয়াটার সলিউবিলিটি কম্পেয়ার করা হয় তাহলে কীরকম হবে? তখন তাহলে দেখা যাক আমরা কী কী পয়েন্টের বিচারে আলোচনা করতে পারি। তাহলে জলের দ্রাব্যতার ক্ষেত্রে বা জলের সলিউবিলিটির ক্ষেত্রে একটা মেন পয়েন্ট কী হলো? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশান উইথ ওয়াটার মলিকিউল। এইটা একটা পয়েন্ট, খেয়াল রেখো। এটা আমি পার্টিকুলার কোনো একটা অ্যালকোহলের ক্ষেত্রে বলছি। এবার যদি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালকোহলস হয় তখন কি হবে? মনে করো মিথানল, ইথানল, প্রোপানল, and this is butanol, right? তাহলে এদিক থেকে এদিকে
মানে বাঁ দিক থেকে ডান দিকে আমরা যত মুভ করব দেখা গেছে ওয়াটার সলিউবিলিটি H2O solubility rather decreases. H2O solubility rather decreases. এইটা দেখা গেছে highly soluble মানে এখানে আমরা কিন্তু ওয়াটার সলিউবিলিটির কথা বলছি, খেয়াল রাখবে। এটাও হচ্ছে highly soluble, এইটা হচ্ছে soluble, আর এটা হচ্ছে মাইল্ড সলিউবল, রাইট? তাহলে হাইলি সলিউবল থেকে মাইল্ড সলিউবল হওয়ার পেছনে কারণটা কি? এদের তো প্রত্যেকেরই দেখা যাচ্ছে OH গ্রুপ রয়েছে, তাহলে ওয়াটারের সঙ্গে তো এই OH গ্রুপের হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন তো ঘটবেই, কিন্তু তা সত্ত্বেও সলিউবিলিটি কমে যাচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এখানে এমন একটা কিছু ঘটনা ঘটছে যে কারণে সলিউবিলিটি কমছে। আর সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে এই হাইড্রোকার্বন চেন ইনক্রিজেড। এই হাইড্রোকার্বন চেন যত বাড়ছে তত জলের সঙ্গে ইন্টারাকশন হওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তো হাইড্রোকার্বন চেন বাড়লে জলের সঙ্গে ইন্টারাকশন হওয়ার প্রবণতা কেন কমবে? তার জন্য বলা হলো যে বিকজ হাইড্রোকার্বন পার্টস আর নন পোলার, তাই হাইড্রোকার্বন পার্ট যত এক্সটেন্ড মানে যত প্রসারিত হচ্ছে বা যত লং চেন হতে শুরু করছে, তখন তারা কি করছে? জলের থেকে রিপালশন ফেস করছে বা জলের থেকে দূরে থাকার চেষ্টা করছে। সেই কারণেই দেখো হাইড্রোকার্বন চেন এখানে একটা কার্বনের ছিল, গ্র্যাজুয়ালি দেখো 2 থেকে 3 থেকে এখানে 4টে হয়ে গেল। তাহলে হাইড্রোকার্বনের নন পোলার পার্ট বাড়ছে, জল থেকে দূরে থাকার চেষ্টা করছে, মানে হাইড্রোফোবিসিটি বাড়ছে। হাইড্রোফোবিক চেন বলা হয় হাইড্রোকার্বন চেনকে। তো হাইড্রোফোবিসিটি বাড়ছে, সেই কারণে জলের দ্রাব্যতা কমে যাচ্ছে। তাহলে এখানে আমরা পয়েন্ট কি বলতে পারি? এখানে প্রত্যেকের ক্ষেত্রেই জলের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হবে, কিন্তু এই ফ্যাক্টরটার জন্য সলিউবিলিটি কমে যাচ্ছে। তাহলে পয়েন্টটা লেখো যে ডিউ টু increase of hydrophobic carbon chain length, the interaction with water decreases. The interaction with water decreases. তাহলে কি হবে? solubility in water decreases. Solubility in water decreases. আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবারে নেক্সট পয়েন্ট দেখো। তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি যে যত মলিকিউলার ওয়েট বাড়ছে মানে ডেফিনেটলি কার্বন নাম্বার বাড়ছে। তো মলিকিউলার ওয়েট বাড়ার সাথে বা কার্বন চেন বাড়ার সাথে সলিবিলিটি ডিক্রিজ করতে থাকে। তাহলে এখানে তোমরা একটা পয়েন্ট লিখে নিতে পারো যে মলিকিউলার ওয়েট অফ অ্যালকোহল যত ইনক্রিজ করবে H2O সলিবিলিটি তত ডিক্রিজ করবে, রাইট? কেন ডিক্রিজ করবে? বিকজ অফ দিস রিজন, এই পয়েন্টের জন্য। আমি একবার বাংলাতে বলে দিচ্ছি যে এখানে হাইড্রোফোবিক মানে হচ্ছে জল বিকর্ষী কার্বন চেনের দৈর্ঘ্য বা লেংথ যত বাড়ছে তত জলের সঙ্গে ইন্টারাকশন হওয়ার প্রবণতা কমে যাচ্ছে, তাই জলের দ্রাব্যতা কমে যাচ্ছে। আর এই ঘটনাটাকে আমরা এই হিসাবে প্রকাশ করলাম যে আণবিক গুরুত্ব, অ্যালকোহলের আণবিক গুরুত্ব যত বাড়ছে, দেখো গ্র্যাজুয়ালি এখানে আণবিক গুরুত্ব বাড়ছে মিথানল থেকে বিউটানলে, তাই জলের দ্রাব্যতাও কমে যাচ্ছে। এবার আমরা অন্য আরেকটা উদাহরণ দেখি, যেখানে আমরা দেখব যে মলিকুলার ওয়েট কনস্ট্যান্ট, কিন্তু তাও দ্রাব্যতার বা সলিবিলিটির ভ্যারিয়েশন হচ্ছে। একটা এক্সাম্পল নাও, like N-butanol.
Okay, this is N-butanol. This is secondary butanol. And this is tertiary butanol. Butan 1-ol, এটা 1 degree. Butan 2-ol, butan 2-ol, this is 2 degree. And tert butanol, which is 3 degree. তাহলে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি এইটার সলিবিলিটি কীরকম চেঞ্জ হয় দেখা গেছে। এর সলিবিলিটি এদিক থেকে এদিকে ইনক্রিজ করে প্রত্যেকের কিন্তু ফর্মুলা সেম, অল দিজ হ্যাভ সেম ফর্মুলা, কি C4H10 অক্সিজেন, রাইট? প্রত্যেকের মলিকুলার ফর্মুলা সেম, যখন মলিকুলার ওয়েটও সেম, তাহলে তো বয়লিং পয়েন্ট সেম, সলিবিলিটি তো প্রায় একই রকম হওয়ার কথা ছিল। কারণ আমরা তো মলিকুলার ওয়েটের সঙ্গে সলিবিলিটির একটা রিলেশন দেখলাম যে মলিকুলার ওয়েটের সঙ্গে সলিবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে যদি কনস্ট্যান্ট হয়ে যায় মলিকুলার ওয়েট, তাহলে সলিবিলিটি সবার কনস্ট্যান্ট মানে সেম হওয়ার কথা, কিন্তু নয়, বাড়ছে। এর কারণ কি? দেখো, ওয়াটার মিডিয়ামে, ধরো এটা ওয়াটার, ঠিক আছে, একটা রাফ একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এটা ওয়াটার, ওকে। এবার ওয়াটার মিডিয়ামে একটা অ্যালকোহল আসছে, সেই অ্যালকোহলটা তার কার্বন চেন নিয়ে এইভাবে বসলো, এটা স্ট্রেট চেন। এবার এইটা মনে করো ব্রাঞ্চ চেন, আর এইটা মনে করো আরো ব্রাঞ্চড। ভালো করে ছবিটা দেখো, এইটা হচ্ছে প্রাইমারি বা 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 3 ডিগ্রি। এখানে কার্বনটা আছে, ওকে। তাহলে স্ট্রেট চেন হলে তার সারফেস এরিয়া বেশি হলে সে যখন জলে এসে বসছে, জলের সঙ্গে বেশি পরিমাণ হাইড্রোফোবিক সারফেস কন্ট্যাক্টে আসছে, তখন নন পোলার অংশের সঙ্গে পোলার অংশের একটা রিপালসিভ ইন্টারাকশন কাজ করবে। কারণ নন পোলারের সঙ্গে তো পোলারের কোনোভাবেই সম্পর্ক তৈরি হয় না। তাই জন্য এখানে বেশি জলের মলিকিউলগুলো কি করবে, এই হাইড্রোফোবিক অংশটাকে ছিটকে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এই কার্বন চেনটা নন পোলার, তাই না? কারণ বেশি নন পোলার অংশ বা বেশি হাইড্রোফোবিক অংশ জলে এসে বসার চেষ্টা করছে, কিন্তু জলে তো ওই নন পোলার অংশটা দ্রবীভূত হবে না বা সলিউবল হবে না, তাই ও ছিটকে দেওয়ার চেষ্টা করলো। এখানে কি হচ্ছে, ব্রাঞ্চ হয়ে যাওয়ার ফলে নন পোলার অংশটা কম পরিমাণে জলের কন্ট্যাক্টে আসছে, ফলে রিপালসিভ ফোর্সটা কম এক্সপিরিয়েন্স করছে। আর এখানে আরও ব্রাঞ্চিং হওয়ার ফলে নন পোলার অংশের পরিমাণটা আরও কমে গেল, ফলে জলের সঙ্গে ইন্টারাকশান বা রিপালসিভ যে ইন্টারাকশানটা সেটা আরও কমে গেল। রিপালসিভ ইন্টারাকশান কমে যাওয়া মানে জলের ওপরে গিয়ে বসতে পারছে, জলের ওপরে বসা মানে জলের মধ্যে সলিউবল হয়ে যেতে পারছে। অতএব এখানে কি হলো তাহলে পয়েন্টটা, যেহেতু এখানে হাইড্রোফোবিক পার্ট স্ট্রেট চেনে আছে, তাই এই হাইড্রোফোবিক পার্টের সারফেস এরিয়া বেশি, এখানে ব্রাঞ্চিং হওয়ার কারণে সারফেস এরিয়া অফ হাইড্রোফোবিক পার্ট কম, আর এইখানটায় সারফেস এরিয়া অফ হাইড্রোফোবিক পার্ট আরও কমে যাচ্ছে, তাই জন্য সলিবিলিটি গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। তাহলে পয়েন্টটা লিখে নাও, উইথ দ্য ইনক্রিজ ইন ব্রাঞ্চিং the increase in branching of hydrophobic part, hydrophobic non-polar, hydrophobic non-polar part, solubility in water decreases.
ঠিক আছে, solubility in water decreases. ওকে, খুব সহজ ব্যাপার। এরকম তোমরা কোয়েশ্চেন পেতে পারো, আমি একটাই এখানে এক্সাম্পল দিয়ে বোঝালাম। এই রকম প্রশ্ন থাকলে যে কারোর ক্ষেত্রে, ধরো 5টা কার্বনের অ্যালকোহল কি 6টা কার্বনের অ্যালকোহল, ডাজন্ট ম্যাটার, একই পয়েন্ট ফলো করবে। তাহলে নেক্সট আমাদের যে ফিজিক্যাল প্রপার্টি আলোচনার সেটা হলো বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট আমরা যদি আলোচনা করি, বয়েলিং পয়েন্ট নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট কিন্তু অন্যান্য যত কম্পাউন্ড আমরা এর আগে পড়েছি, ধরো অ্যালকিল হ্যালাইড পড়েছি, অ্যালকেন পড়েছি, অ্যালকিন পড়েছি, এই সমস্ত কম্পাউন্ড অপেক্ষা এমনকি ইথারের থেকেও অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট খুব বেশি হয়। ওকে, কেন বেশি হয়? বিকজ অফ দি হাইড্রোজেন বন্ডিং। তো অ্যালকোহলসের ক্ষেত্রে আমরা তাহলে বলতে পারি বয়েলিং পয়েন্ট হায়ার as compared to alkyl halides or ether। এখন আর বাকি কিছুর কথা আমি বলবো না, মানে কার্বনিল কম্পাউন্ড বা কার্বক্সিলিক অ্যাসিড যারা আছে সেগুলো আমি এখন বলবো না, সেগুলো যখন কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বনিল কম্পাউন্ড পড়বো তখন জানতে পারবে। এখন আপাতত যেহেতু এই দুটো জেনে রেখেছো, তো এই দুটোর ক্ষেত্রেই তোমরা আপাতত শুনে রাখো, তারপরে আস্তে আস্তে আমরা বিষয়গুলোকে রিভিল করব। আচ্ছা, প্রথমে আমার একটা উদাহরণ নিয়ে রাখা যাক কি হয়। আচ্ছা, বয়েলিং পয়েন্টটা বেশি হওয়ার আমি কারণ যেটা বললাম সেটা একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এইভাবে অ্যালকোহল মলিকিউলগুলো পরস্পরের সঙ্গে ফার্মলি অ্যাসোসিয়েট থাকে। ফার্মলি অ্যাসোসিয়েট থাকা মানে তীব্রভাবে সংযোজিত অবস্থায় থাকে। সরি, এটাকে এই আরটাকে নিচে লিখি, হাইড্রোজেনটাকে লিখে, তীব্রভাবে সংযোজিত অবস্থায় থাকে। ফলে অনেকগুলো মলিকিউল একসঙ্গে জুড়ে আছে। অ্যালকোহল মলিকিউল অনেকগুলো একসঙ্গে জুড়ে থাকার জন্য যখন আমরা এদেরকে ভেপার স্টেটে নিয়ে যাব, বয়েল করা মানে তো এরা যেই স্টেটে আছে সেখান থেকে ভেপার স্টেটে নিয়ে যাওয়া, তো ভেপার স্টেটে নিয়ে যেতে গেলে প্রত্যেকটা মলিকিউলকে আলাদা করতে হবে। আলাদা করতে গেলে কি করতে হবে? এই যে এদের মধ্যে যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংগুলো তৈরি হয়ে আছে এদেরকে ব্রেক করতে হবে। ব্রেক করলেই তবে এরা কি হচ্ছে, সিঙ্গেল মলিকিউল হচ্ছে। ভালো করে বিষয়টা বোঝো, এরা তো হাইড্রোজেন বন্ড করে পরস্পরের সঙ্গে সংযোজিত অবস্থায় আছে, তো এদেরকে ভেপার স্টেটে নিয়ে যাওয়ার জন্য প্রথমে তো এদেরকে আলাদা করতে হবে। আলাদা করবার জন্য কি করতে হচ্ছে? একটা হিট দিতে হচ্ছে, তাই না? একটা হিট দিতে হচ্ছে। হিট দিলেই এই বন্ডগুলো ভাঙবে। এই বন্ড বলতে কি বন্ড? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডস ভেঙে আলাদা হলো, তারপরে এরা আস্তে আস্তে হিট হয়ে বা হিট অ্যাবজর্ব করে ভেপার স্টেটে চলে গেল। তাহলে ধরো অ্যালকোহল মলিকিউলটা লিকুইড ফর্মে আছে, লিকুইড থেকে ভেপারে নিয়ে যাচ্ছি। লিকুইড থেকে ভেপারে নিয়ে যেতে গেলে একটা হিট দিতে হচ্ছে। আবার এরা পরস্পরের সঙ্গে এরকম অ্যাসোসিয়েটেড আছে, সেই অ্যাসোসিয়েশনটাকে ভাঙতে ডেল্টা প্লাস আবার একটা ডেল্টা দিতে হচ্ছে, তাহলে অতিরিক্ত পরিমাণ শক্তি লাগছে। তাই জন্য অ্যালকোহলের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট খুব বেশি হয়, অ্যালকিল হ্যালাইড বা ইথার অপেক্ষা খুব বেশি হয়। কারণ ইথার বা অ্যালকিল হ্যালাইডে কারোর ক্ষেত্রে এই ধরনের অ্যাসোসিয়েশন থাকে না, সেখানে শুধুমাত্র কি থাকে? ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারঅ্যাকশন। কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারঅ্যাকশনের থেকে হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশনের মান কিছুটা হলেও বেশি। অতএব এই অ্যালকোহলের বয়েলিং পয়েন্ট আমরা বেশি দেখে থাকি।
আচ্ছা, এবারে কিছু উদাহরণই দেখা যাক, কিছু কম্পাউন্ডে আমি দেখাই যে বয়লিং পয়েন্টের অর্ডার কীভাবে চেঞ্জ হয়। কারণ সমস্ত অ্যালকোহলের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট আবার সেম হবে না, সেখানে কিছু ভেরিয়েশনস থাকবে। তো সেই ভেরিয়েশনগুলো কী কী? এক্সাম্পল, মনে করো আমি একটা হোমোলগ সিরিজেরই অ্যালকোহল নিচ্ছি, নর্মাল অ্যালকোহল যেখানে কোনো ব্রাঞ্চিং নেই, ঠিক আছে? CH3OH, CH3 CH2OH, CH3 CH2 CH2OH, ওকে? এই তিনটেই অ্যালকোহল নাম। এখন দেখো মলিকিউলার ওয়েট যত বাড়বে, এটা তোমরা অ্যালকিল হ্যালাইডেও পড়েছো, আমি বলেছি মলিকিউলার ওয়েট যত ইনক্রিজ করবে তত কি বলেছি, তাদের ভেলোসিটি বাড়ানোর জন্য টেম্পারেচার বেশি অ্যাপ্লাই করতে হয়, আর টেম্পারেচার বেশি অ্যাপ্লাই করলে বয়লিং পয়েন্ট কী হবে, বেড়ে যাবে। বয়লিং পয়েন্ট অলসো ইনক্রিজেস। এই একটা পয়েন্ট। আরও একটা পয়েন্ট দেখো, মনে করো মিথানল, ইথানল আর হচ্ছে প্রোপানল, এটা মিথানল, এটা ইথানল আর এটা প্রোপানল, ওকে? তো প্রত্যেকেই তো পোলার কম্পাউন্ড, আর প্রত্যেকেই OH গ্রুপের সঙ্গে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে অ্যাসোসিয়েটেড ফর্মে রয়েছে, কোনো সমস্যা নেই। এবারে মিথাইলের আকার যা, ইথাইল এর আকারটা বেশি, প্রোপাইলের আকারটা আরও বেশি। OH গ্রুপের কথা বাদ দাও, শুধু এই অ্যালকিল গ্রুপের কথা ভাবো। মিথাইল, তারপরে প্রোপাইল, তারপর ইথাইল, মানে এদের সাইজ যদি দেখি, সাইজ ফ্যাক্টর যদি দেখা হয়, তাহলে সাইজ ফ্যাক্টর হিসাবে প্রোপাইল গ্রুপ বড়। এবারে যত বড় মলিকিউল হবে তার পোলারাইজেশন, মানে তার নিজের বিকৃত হওয়ার প্রবণতা বেশি থাকে। বিষয়টা বোঝো আমি কি বলছি, যে এইখানে তিনটে যে অ্যালকোহল নেওয়া হয়েছে তাদের আকারের যদি তুলনা করা হয়, তাহলে প্রোপানলের আকার সর্বাধিক, মধ্যবর্তী হচ্ছে ইথানল, আর সবথেকে ছোট আকারের হচ্ছে মিথানল। এবার বড় আকার বিশিষ্ট যে মলিকিউল তার নিজের পোলারাইজ হওয়ার প্রবণতা বেশি। এবারে যত বেশি পোলারাইজ হবে, পোলারাইজড মলিকিউল পরস্পরের সঙ্গে ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন তত বেশি শো করবে, তাই নয় কি? বড় আকারের মলিকিউলগুলো পোলারাইজড বেশি হবে বা ধ্রুবায়িত বেশি হবে, ধ্রুবায়িত বেশি হওয়ার ফলে সেখানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণী প্রভাব আমরা বেশি দেখব। তো ভ্যান ডার ওয়াল আকর্ষণী প্রভাব বেশি হলে মলিকিউল পরস্পরের সঙ্গে কিভাবে থাকবে, বেশি পরিমাণে সংযোজিত হয়ে থাকবে। তাহলে এই প্রোপাইল অ্যালকোহলের মলিকিউল পরস্পরের সঙ্গে অধিক পরিমাণে সংযোজিত আছে, ইথানলের ক্ষেত্রে একটু কম, আর মিথানলের ক্ষেত্রে আরও কম। তো সেই পয়েন্টের ভিত্তিতেও আমরা বলতে পারি যে বয়লিং পয়েন্টের বিচারে এই প্রোপানল সব থেকে বেশি বয়লিং পয়েন্ট দেখাবে, তারপরে ইথানল দেখাবে, তারপর মিথানল দেখাবে। তাহলে এখানে আমরা সেই পয়েন্টটা লিখি যে সাইজ অফ মলিকিউল ইনক্রিজ করলে পোলারাইজেশন বাড়ে। শর্টে লিখছি, তোমরা বুঝতে পারবে আশা করি, আর না হলে তো আমাকে অবশ্যই জানাবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারঅ্যাকশন বেশি হবে, ফলে সংযোজন বা অ্যাসোসিয়েশন অফ মলিকিউলস বেশি হবে। অ্যাসোসিয়েশন অফ মলিকিউলস বেশি হলে বয়লিং পয়েন্ট কি হবে, বয়লিং পয়েন্ট বেড়ে যাবে, রাইট? তাহলে দেখো এতগুলো পয়েন্ট আমি কিন্তু বলে দিলাম, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সব আমি এখানে বলে দিলাম। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারঅ্যাকশন যেমন কাজ করছে, তেমনই এখানে আরেকটা কি কাজ করছে, ডাইপোল ইন্টারঅ্যাকশন। ডাইপোল
ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তো এই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশনই এইটা, মানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন ইজ আ টাইপ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশন। আমি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন কেন বলছি, কারণ অ্যালকোহল তো একটা পোলার মলিকিউল। ধরো অ্যালকিল গ্রুপ, OH গ্রুপ যারা আছে, তো এইখানে তো এটা পুরোটাই পোলার মলিকিউল। কারণ যদি তুমি ওভারঅল ভাবো, তাহলে ধরো আর OH এই দুটোকে যদি তুমি সেপারেটলি ভাবো, তাহলে আর গ্রুপটা ডেল প্লাস আর OH গ্রুপটা ওভারঅল ডেল মাইনাস, তাহলে দিস ইজ আ পোলার মলিকিউল। তো পোলার মলিকিউলের ক্ষেত্রে তো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হওয়াটা স্বাভাবিক। তো এই সমস্ত পয়েন্টের বিচারে আমরা বলতে পারি বয়েলিং পয়েন্টের অর্ডার কীরকম হবে। একটা স্ট্রেট চেন হোমোলগ সিরিজ অ্যালকোহল যারা রয়েছে তাদের ক্ষেত্রে বয়েলিং পয়েন্টের অর্ডার গ্র্যাজুয়ালি কীভাবে হয়, এই প্রথমে মানে সব থেকে বেশি হবে যার মলিকিউলার ওয়েট বেশি বা সাইজ যার বড়, আর তারপরে এইভাবে ছোট সাইজের মলিকিউল অফ অ্যালকোহলের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট কম হবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে এই বিষয়টা। তো তোমরা এটার একটু স্ক্রিনশট তুলে নাও, নেওয়ার পরে আমরা পরের একটা এক্সাম্পল দেখছি। চল পরের এক্সাম্পল দেখা যাক। এবার আমরা দেখব যে ব্রাঞ্চিং যদি হয়, ব্রাঞ্চিং হলে সেক্ষেত্রে বয়েলিং পয়েন্টের অর্ডার কি হবে। ব্রাঞ্চিং, একটা ব্রাঞ্চিং অ্যালকোহল ধরো আমি এইটাই নিচ্ছি। বিউটানল আমার খুব ফেভারিট এক্সাম্পল, তাই জন্য আমি সব বিউটানল দিয়েই দেখাচ্ছি। এইটা একটা খুব ভালো এক্সাম্পল। দেখো এই চারটে হচ্ছে বিউটানলের মানে সেম মলিকুলার ফর্মুলা, আর প্রত্যেকেই দেখো এখানে ব্রাঞ্চিং গ্র্যাজুয়ালি বাড়ছে। এইটা স্ট্রেট চেন, এখানে ব্রাঞ্চিং বাড়লো, এটাতেও ব্রাঞ্চিং আছে, আর এটাতে আরও বেশি ব্রাঞ্চিং আছে। এখন ব্যাপারটা ভালো করে যদি অবজার্ভ করো তাহলে দেখবে এই দুটোই 1 ডিগ্রি অ্যালকোহল, রাইট? এটা 2 ডিগ্রি অ্যালকোহল আর এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে এক্ষেত্রে বয়েলিং পয়েন্টের অর্ডারটা কি হবে? দেখো আমি একটু আগেই বললাম যে 1 ডিগ্রি কার্বন যেটা বা 1 ডিগ্রি কার্বন চেন যেটা, তাদের সারফেস এরিয়া বেশি হয়, রাইট? আর এদের মধ্যে একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন আছে। কি কি পয়েন্ট আমি আগের থেকে পেলাম? 1 ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশন, 2 ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, 3 হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন। তাই তো, এই 3টে পয়েন্ট আমি পেয়েছি। ওকে, হাইড্রোজেন বন্ডিং ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তো থাকতেই হবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ ইন্টারাকশনটা কি, যত আকার বৃদ্ধি পায় তত ওই ভ্যালুটা চেঞ্জ হতে থাকে। আর ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তো আকার বড় হোক না হোক, ডেল প্লাস ডেল মাইনাস থাকলেই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা ঘটবে। সেই কারণে এই দুটোকে আলাদা করে লেখা। আর হাইড্রোজেন বন্ডিং কেন হচ্ছে? কারণ প্রত্যেকের OH গ্রুপ, পোলার OH গ্রুপ রয়েছে, তাই হচ্ছে। তো এদের মধ্যে আমরা বয়েলিং পয়েন্টের তুলনা করতে গেলে ফার্স্টেই ভাবতে হবে যে প্রত্যেকটা মলিকিউল হাইড্রোজেন বন্ডিং করছে, কমন ব্যাপার, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হচ্ছে কমন ব্যাপার, কিন্তু অ্যাসোসিয়েশনটা কিসের ভিত্তিতে বেশি হচ্ছে? তুমি দেখো এখানে যদি একটা এরকম স্ট্রেট চেন অ্যালকোহল থাকে, এইটা মনে করো এই কম্পাউন্ডটা আমি নিয়েছি, স্ট্রেট চেন অ্যালকোহল এখানে আছে, কার্বন দিয়ে শুরু হচ্ছে, OH দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে এর তলায় আরেকটা এরকম 1 ডিগ্রি অ্যালকোহল বসালাম।
আবার এর তলায় এরকম 1 ডিগ্রি অ্যালকোহলটা আমি বসালাম। তাহলে দেখো স্ট্রেট চেন অ্যালকোহল যেগুলো, তারা পরস্পরের সঙ্গে একটা ঘন বা কম্প্যাক্ট লেয়ার ফর্মেশনে যেতে পারে। ঘন মানে দৃঢ় একটা লেয়ার ফর্মেশন করতে পারে, একটা স্তর বিন্যাস তৈরি করতে পারে, তাই তো? লেয়ার ফর্মেশনটাকে আমি এর থেকে ভালো বাংলায় বলতে পারছি না, তার জন্য সরি। বাট আমি যেটা বলতে চাইছি সেটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝতে পারবে আশা করি। যে স্ট্রেট চেন অ্যালকোহলগুলো পরস্পরের সঙ্গে এরকম একটা স্তর বিন্যাস তৈরি করবার ফলে তারা খুব ঘন এবং দৃঢ় সংবদ্ধ হয়ে থাকতে পারছে। কিন্তু যত ব্রাঞ্চিং বাড়বে, ধরো এই একটা অ্যালকোহল আমি নিলাম, সেটা এরকম একটা ব্রাঞ্চিং হলো, তাহলে ব্রাঞ্চিং হয়ে যাওয়ার ফলে এই পরিমাণ ডিস্টেন্স তাদের মধ্যে মেনটেন করতে হচ্ছে এই ব্রাঞ্চিংটাকে জায়গা দেওয়ার জন্য, তাই তো? ওই পরিমাণ ব্রাঞ্চিংটাকে জায়গা দেওয়ার জন্য এতটা গ্যাপিং থাকছে, যে গ্যাপিং 1 ডিগ্রি অ্যালকোহল যারা বা স্ট্রেট চেন অ্যালকোহল যারা, তাদের মধ্যে থাকছে না। তো যত গ্যাপিং বাড়বে তত লেয়ারগুলোর মধ্যে দূরত্ব বেড়ে গেলে পরস্পর সংযোজনের মাত্রাটা কমে গেল। কারণ এইটুকু এরিয়ার মধ্যে দেখো 4টে অ্যালকোহল আছে, আর এই সেম এরিয়ার মধ্যে আমি যদি তুলনা করি এই দুটোর, এইটা এবং এইটার তুলনা করি, দেখো এখানে অতটা জায়গাতে 4টে অ্যালকোহল আছে, আর এখানে ঠিক অতটা জায়গাতে 2টো অ্যালকোহল আছে। তাহলে এর অপেক্ষা এখানে ব্রাঞ্চিংয়ের ক্ষেত্রে সংযোজনের মাত্রা কম। তাহলে এবার যত ব্রাঞ্চিং বাড়বে তত সংযোজনের মাত্রা তো পরস্পরের সঙ্গে কমে যাবে, ঠিক কি না? তো সংযোজনের মাত্রা যদি কমে যায়, পরস্পরের সঙ্গে অ্যাসোসিয়েট থাকাটা যদি কমে যায়, তাহলে সেই মলিকিউলগুলোকে আলাদা করে ভেপার স্টেটে নিয়ে যেতে গেলে কম পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। আর যেখানে সংযোজনের মাত্রা খুব বেশি, তারা পরস্পরের সঙ্গে দৃঢ় সংবদ্ধ হয়ে আছে, তাদের পৃথক করতে বেশি শক্তি লাগবে, আবার তাদেরকে সেই পৃথক করবার পরে ভেপার স্টেটে নিয়ে যেতে আবার একটা শক্তি লাগবে। অতএব যেখানে ব্রাঞ্চিং নেই বা ব্রাঞ্চিং কম, সেখানে বয়েলিং পয়েন্ট এর জন্য আমাকে বেশি তাপমাত্রা দিতে হচ্ছে বয়েল করবার জন্য, অতএব বয়েলিং পয়েন্ট বেশি হবে। সো এখানে যদি অর্ডার দেখা যায়, তাহলে কি হবে? সব থেকে বেশি বয়েলিং পয়েন্ট হবে এইটার, তারপরে হবে এইটার, দেন হবে এইটা, অ্যান্ড ফাইনালি হবে এইটা। এবার তোমরা বলতে পারো যে এইটার মধ্যে কেন তফাৎ হলো? দেখো এইখানে কার্বন চেনটাকে আমরা যদি স্ট্রেট ফর্মে রাখতে পারি, তাহলে তার ঘটনাটা অনেকটা এর মতোই হয়ে যাচ্ছে, ঠিক কি না? এখানে 4টে কার্বন পাশাপাশি আছে, এখানেও 4টে কার্বন পাশাপাশি আছে, শুধু OH গ্রুপটা একটা মিডল অংশে রয়েছে। এখন এইখানে যদি দেখো, তাহলে এইখানে 3টে কার্বন পরমাণু পাশাপাশি একটা মিথাইল যে ব্রাঞ্চিং অবস্থায় আছে। তো সেই কারণে আমরা স্ট্রেট চেন অ্যালকোহলটাকে দেখছিলাম ঠিক এইভাবে। তো স্ট্রেট চেন অ্যালকোহলের ক্ষেত্রে আমরা স্ট্যাকিং বা লেয়ার ফর্মেশনটাকে এইভাবে দেখাচ্ছিলাম। এবার এইখানে আর এইখানে ব্রাঞ্চিংয়ের রেসপেক্টে যদি দেখি, তাহলে একটা করেই ব্রাঞ্চিং এখানে পাচ্ছি। এখন OH আর মিথাইলের যদি আকারের তুলনা করা হয়, তাহলে দেখো OH অপেক্ষা মিথাইল গ্রুপের আকার বড়। তাহলে এখানে ধরো একটা করে ব্রাঞ্চিং আছে, এবার ব্রাঞ্চিংয়ের সাইজটা যদি ছোট হয়, তাহলে এই দুটো লেয়ারের মধ্যে গ্যাপিংটাও ছোট হয়ে যাবে বা কমে যাবে। তো সেই হিসাবে কম্প্যাক্টনেস বা দৃঢ়তা বা ঘন সংবদ্ধতা বেশি হবে। অতএব সেইখানে অর্ডার হিসাবে আমরা এখানে বলছি যে এইটা হবে ফার্স্ট বয়েলিং পয়েন্টের রেসপেক্টে, সেকেন্ড হবে এইটা, থার্ড হবে এইটা, মানে আমি যেভাবে কম্পাউন্ডগুলো লিখেছি ঠিক সেইভাবেই অর্ডারটা যাচ্ছে, আর ফোর্থ হবে এইটা। এই হচ্ছে বয়েলিং পয়েন্টের অর্ডার। এখানে সব থেকে বেশি ব্রাঞ্চিং, তাই এর অ্যাসোসিয়েশন কম, তাই জন্য বয়েলিং পয়েন্ট কম। এখানে তাহলে পয়েন্টটা আমি লিখি, ব্রাঞ্চিং বাড়লে অ্যাসোসিয়েশন অফ মলিকিউল কি হবে বলো? অ্যাসোসিয়েশন অফ মলিকিউল কমবে, বয়েলিং পয়েন্ট কমে যাবে, রাইট? তো এই হচ্ছে বয়েলিং পয়েন্টের অর্ডার। এরকম আরও এক্সাম্পল পাবে, আমি এখানে একটা টাইপ তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক এই পয়েন্ট ফলো করেই তোমরা ডিফারেন্ট অ্যালকোহলসের ক্ষেত্রে বলতে পারো বা অ্যালকোহলসের ক্ষেত্রে ডিটারমাইন করতে পারো তাদের বয়েলিং পয়েন্টের অর্ডার কী কী হতে পারে, রাইট?
আচ্ছা, এবারে আমরা নেক্সট পয়েন্ট দেখি। নেক্সট পয়েন্ট অবশ্য ফিজিক্যাল প্রপার্টি নয়, সেটা একটা কেমিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে। তো আমরা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে যা বলার ছিল এখানে বলে দিয়েছি। বেসিক্যালি ইম্পর্টেন্ট কী ছিল, সলিবিলিটি ছিল এবং বয়লিং পয়েন্ট ছিল। এরপর আমরা দেখব যে কেমিক্যাল ফিচারের মধ্যে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কী কী বলতে পারি। ওকে, তো শুরু করা যাক। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে প্রথম যে প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাসিডিক নেচার। অ্যাসিডিক নেচার, অ্যাসিডিক নেচার। এবার তোমরা বলতে পারো যে অ্যালকোহলের অ্যাসিডিক নেচার আবার কি? দেখো, অ্যালকোহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে অক্সিজেন। আমার সাথে তোমরা আশা করি একমত হবে। অতএব দুদিকের যে বন্ড রয়েছে, দুদিকের বন্ড বলতে কে কে আছে? একদিকে কার্বন রয়েছে আর একদিকে হাইড্রোজেন রয়েছে, রাইট? এই কার্বনের বাকি তিনটে হাত আছে, আমি লিখিনি, আমি জাস্ট এই দুটো বন্ডের চরিত্র কীরকম সেইটা বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝো। তো কার্বন এখানে কি হবে? ডেল পজিটিভ। হাইড্রোজেনও একইভাবে ডেল পজিটিভ। একটু আগেই আমি বলেছি বা আগের ভিডিওতে আমি বলেছি যে ডেল প্লাস ডেল মাইনাস এই বন্ডটাও হচ্ছে পোলার আর এই বন্ডটাও হচ্ছে পোলার বাট হাই। কেন? কারণ হাইড্রোজেন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেকটাই বেশি, যতটা কিনা কার্বন আর অক্সিজেনের মধ্যে আমরা দেখে থাকি, রাইট? তাহলে এই বন্ধনটার পোলারিটি বেশি হওয়ার জন্য আমরা ভাবতেই পারি যে এমন কোনো পরিস্থিতি যদি অ্যাপ্লাই করা হয় বা এমন কোনো কন্ডিশন যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এই OH বন্ধনটা বিয়োজিত হয়ে যেতে পারে, ঠিক? মানে ধরো আমি বাইরে থেকে এমন কিছু রিয়েজেন্ট বা এমন কোনো যৌগ আমি সাপ্লাই করছি যে এই হাইড্রোজেনটাকে তুলে নিতে পারবে, তুলে নিয়ে এখান থেকে তৈরি করবে RO মাইনাস, আর হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায় তাহলে কী হিসাবে বেরোবে? H প্লাস হয়ে বেরোবে। কেন H প্লাস হয়ে বেরোবে? কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য এই OH বন্ধনের ইলেকট্রনটা আমরা ভাবতেই পারি অক্সিজেনের দিকে সরে যেতে পারে। তাহলে এই রকম একটা ঘটনার আমরা আশা করতেই পারি, তাই না? তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা বলতে পারি না যে অ্যালকোহলের অ্যাসিডিক চরিত্র আছে। ভেবে দেখো তো, অ্যালকোহলের একটা অ্যাসিডিক চরিত্র আছে, ভাবতেই পারি যদি এমন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হয় আর যদি এই ঘটনা ঘটে। ঘটার পেছনে কারণটা কি বললাম? OH বন্ধনের তীব্র পোলার নেচার বা তীব্র ধ্রুবীয় নেচার। আর এরকম ঘটনা ঘটতে দেখাও গেছে, তবে সেটার পরিমাণ ভীষণই সামান্য, ভীষণ কম। এইরকম ভ্যালু দেখা গেছে যে H প্লাস যতটা মুক্ত হয় অ্যালকোহলের থেকে, H প্লাস যতটা মুক্ত হয় তার পরিমাণ ভীষণই কম, নেই বললেই চলে। মানে H প্লাস ছেড়ে দেওয়ার পরে দ্রবণটার তো একটা ডেফিনিট pH থাকবে, তো সেই pH-এর মাত্রা দেখা গেছে প্রায় 7-এর কাছাকাছি। 7-এর থেকে বেশি নয়, কিন্তু 7-এর কম, বাট কাছে খুব ক্লোজ টু 7। তাহলে কি বলতে পারি? এই অ্যালকোহলগুলো মৃদু অ্যাসিডের মতো আচরণ করে, মানে উইক অ্যাসিড। উইকও বলবো না, উইকার অ্যাসিড, ঠিক? উইকার অ্যাসিড। এখন এদের আম্লিক চরিত্র কিন্তু নির্ভর করে এই OH গ্রুপের সঙ্গে যে অ্যালকিল গ্রুপ যুক্ত আছে তার উপরে। ওকে, আমরা যেহেতু এখন অ্যালকোহল পড়ছি তো আমরা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড নিয়ে কথা বলবো। ফেনল নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি না, ফেনলের ক্ষেত্রে যখন আমরা ফেনল পড়বো তখন আবার সেই রকম বিষয় আলোচনা করব। তো এই অ্যালকিল গ্রুপের ওপর, অ্যালকিল গ্রুপটা এই OH বন্ধন কতটা বিয়োজিত হবে সেইটা কিন্তু কন্ট্রোল করে,
কীরকমভাবে দেখো, মনে করো মিথানল আছে, ইথানল আছে, প্রোপানল আছে, আর মনে করো টার্সিয়ারি বিউটানল আছে। আচ্ছা, আরেকটা নিয়ে নাও, আইসোপ্রোপানল। প্রত্যেকটাতেই পোলার OH গ্রুপ রয়েছে, যেটা বিয়োজিত হতে পারে বলে আমরা আশা করছি। খুব কম পরিমাণে বিয়োজিত হয় যদিও, তো আমরা ধরে নিচ্ছি প্রত্যেকের আম্লিক চরিত্র রয়েছে। কিন্তু দেখো, সবার এখানে আম্লিক চরিত্র কিন্তু সমান নয়। কিভাবে ব্যাখ্যা করতে পারি? অক্সিজেনের একটা ইলেকট্রন চাহিদা আছে, কারণ তড়িৎ ঋণাত্মক। তার দরুন অক্সিজেন কি করছে, হাইড্রোজেনের বন্ড ইলেকট্রনকেও নিজের দিকে আকর্ষণ করছে। এই ছবিটা খেয়াল করো, হাইড্রোজেনের বন্ড ইলেকট্রনকেও নিজের দিকে আকর্ষণ করছে, আবার কার্বনের দিক থেকেও বন্ড ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, তাই তো? তো এখানে কার্বন, এটা তো অ্যালকিল গ্রুপ হিসাবে আছে। এবার অ্যালকিল গ্রুপ আমরা কি জানি, কি করে? তোমরা 11-এ পড়েছো, প্লাস আই এফেক্ট শো করে, ঠিক তো? প্লাস আই এফেক্ট শো করে। তো যত বড় অ্যালকিল গ্রুপ হবে, মানে অ্যালকিল গ্রুপের আকার যত বড় হবে, তার প্লাস আই এফেক্ট প্রদর্শন করা বা প্লাস আই এফেক্ট হিসাবে ইলেকট্রন ডোনেট করার প্রবণতাও বেশি হবে। তো যদি অক্সিজেন উল্টো দিক থেকে, মানে হাইড্রোজেন যেদিকে আছে তার অপোজিট দিক থেকে অ্যালকিল গ্রুপের মাধ্যমে যদি ইলেকট্রন পেয়ে যায় এবং তার ইলেকট্রন চাহিদা যদি পূরণ হয়ে যায়, তাহলে আর হাইড্রোজেনের দিক থেকে ইলেকট্রন আকর্ষণ করার দরকার পড়বে না। তো অতএব এইখানে দেখো, এখানে মিথাইল গ্রুপ রয়েছে, এদিকে ইথাইল রয়েছে, প্রোপাইল রয়েছে, আইসোপ্রোপাইল রয়েছে, অ্যান্ড টার্সিয়ারি বিউটাইল রয়েছে। তাহলে প্লাস আই এফেক্টের বিচারে সর্বাধিক প্লাস আই এফেক্ট কে দেখাতে পারবে? এই মিথাইল গ্রুপটা, কারণ দিস ইজ লার্জ অ্যালকিল গ্রুপ। সো এইখানে হাইড্রোজেন অপসারিত হওয়ার প্রবণতা সবচেয়ে কম, কারণ এখানে অক্সিজেন এই টার্সিয়ারি বিউটাইল গ্রুপের মারফত যত ইলেকট্রন পেয়ে যাচ্ছে, তাকে আর হাইড্রোজেনের দিক থেকে ইলেকট্রন আকর্ষণ করার প্রয়োজন পড়ছে না, তাই এর হাইড্রোজেন ছাড়া প্রবণতা কম। তারপর কোনটা হবে? তারপর হবে এইটা, মানে এর আম্লিক চরিত্র সবচেয়ে কম, এর আম্লিক চরিত্র সবচেয়ে কম। আচ্ছা, তারপর হবে দেখো এইটার আম্লিক চরিত্র আবার কম। তুমি বলতে পারো যে কেন, এখানেও তো 3টে কার্বন আছে, এখানেও তো 3টে কার্বন আছে, তাহলে তো এই দুজনের একই হওয়ার কথা। কিন্তু না, কারণ তোমাকে বুঝতে হবে এইখানে অক্সিজেন যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে আবার দুদিক থেকে দুটো কার্বন দিচ্ছে একই সঙ্গে। তাহলে একই সঙ্গে দুটো মিথাইল গ্রুপের এফেক্ট এই কার্বনে আসছে, আর যেই এফেক্টটা আলটিমেটলি অক্সিজেন অবধি পৌঁছাচ্ছে। কিন্তু এইখানে অক্সিজেনকে ইলেকট্রন সাপ্লাই করছে কে? এই কার্বনটা, তাকে আবার সাপ্লাই করছে এই কার্বনটা, আবার তাকে সাপ্লাই করছে এই কার্বনটা। তো আলটিমেটলি এই এফেক্টটা এই কার্বন হয়ে হয়ে যেতে অনেকটাই কমে যাচ্ছে। কিন্তু এখানে এই কার্বনের ওপরে এফেক্টটা দুদিক থেকেই সাপ্লাই করছে একই সঙ্গে, তাই জন্য এখানে এফেক্টটা আরও বেশি প্রশমিত হয়ে যাচ্ছে, হাইড্রোজেনের থেকে ইলেকট্রন আর সেই পরিমাণে টানছে না, তাই এখানে। এরপরে হবে এইটা, এর আম্লিক চরিত্র কম, এর থেকে এটার একটু বেশি হবে। কেন? এখানে দুটো, মানে ইথাইল গ্রুপ আছে ছোট গ্রুপ, আর প্রোপাইলটা বড় গ্রুপ। এখানে ইলেকট্রন সাপ্লাইয়ের প্রবণতা কম, তাই হাইড্রোজেন সামান্য পরিমাণ হলেও বেশি রিলিজ করবে দেন এইগুলো। আর মিথানলের ক্ষেত্রে যদি আম্লিক চরিত্র বলা হয়, তাহলে সেটা বাকিগুলোর থেকে সবচেয়ে বেশি, কারণ এখানে অ্যালকিল গ্রুপ যেটা রয়েছে সেটা সব থেকে ছোট মিথাইল গ্রুপ, তাই ইলেকট্রন ডোনেশন এবিলিটি এটার ক্ষেত্রে কম। বোঝাতে পারলাম? তাহলে আম্লিক চরিত্রের বিচারে সব থেকে বেশি আম্লিক হবে মিথানল, তারপরে ইথানল, তারপরে এইটা, তারপর এইটা, তারপর এইটা। ওকে, এই অর্ডারটা একটু ফলো করবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অ্যাসিডিটি যদি বলা হয়, অর্ডার অফ অ্যাসিডিটি।
তো ডিগ্রির বিচারে যদি আমরা বলি, অ্যালকোহলের ডিগ্রির বিচারে যদি বলা হয়, তাহলে ডিগ্রি হিসাবে হবে 1 ডিগ্রি, গ্রেটার দ্যান 2 ডিগ্রি, গ্রেটার দ্যান 3 ডিগ্রি। এটাও জেনে রেখো। সো এই হলো অ্যাসিডিক নেচার অফ অ্যালকোহল। ওকে, তো আপাতত এই ভিডিওতে আমি এই অবধি ডিসকাশনটা স্টপ রাখছি। এর পরের ভিডিওতে দেখব আমরা অ্যালকোহলের কী কী রিঅ্যাক্টিভিটি দেখা যায়, বা অ্যালকোহল থেকে আমরা কী কী রিঅ্যাকশনের মাধ্যমে কোন কোন অর্গ্যানিক কম্পাউন্ড সিনথেসাইজ করতে পারি, আর তার কিছু রিঅ্যাকশানসও আমরা ডেফিনেটলি দেখব। আর অবশ্যই আরও একটা ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, যেখানে আমরা দেখব যে আমরা কোন কোন প্রসেসের মারফত অ্যালকোহলকে তৈরি করতে পারি, সেটা ল্যাবরেটরি প্রিপারেশনও বলো বা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনও বলো। ওকে, so bye everyone, take care.